ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বা মধ্যগামিতার মাপক কি এবং সেগুলি কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়ে আমরা জানব। এখন যে রাশিতত্ত্ব বিষয়ক তথ্যানুসন্ধানের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো রাশিতত্ত্ব সংগ্রহ করি সেগুলি পরিসংখ্যা বিভাজন, শ্রেণীবিন্যাস, ছকবিন্যাস, আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ ইত্যাদির সাহায্যে সংক্ষিপ্ত আকারে আমরা প্রকাশ করতে জানি। আমরা শিখেছি কিভাবে তাদের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হয়। এখন এই সংক্ষিপ্তকরণ কিন্তু কোনো একটি রাশিতত্ত্বের প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের জন্য এই সংক্ষিপ্তকরণ সর্বদা কিন্তু যথেষ্ট নয়। আমাদের এমন কোনো সংখ্যা, প্রতিনিধিত্বমূলক সংখ্যা সাহায্যে আমরা রাশিতত্ত্বগুলিকে যদি সংক্ষেপে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের রাশিতত্ত্বের এই যে প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বা সমজাতীয় অন্য কোনো রাশিতত্ত্বের সঙ্গে তুলনামূলক আলোচনা করতে অনেক সুবিধা হয়। তোমরা রাশিতত্ত্বগুলি, বিভিন্ন রাশিতত্ত্বে যদি পর্যালোচনা করো তাহলে দেখতে পাবে অধিকাংশ রাশিতত্ত্বের ক্ষেত্রে যে কেন্দ্রীয় মান বা মধ্যভাগে যে মানগুলো থাকে তাদের যে পরিসংখ্যাটা প্রান্তীয় মানগুলির পরিসংখ্যা অপেক্ষা অনেক বেশি হয়। যেমন তোমার শ্রেণীর যে 40 জন শিক্ষার্থীর গণিতের একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলির যদি তোমরা একটু লক্ষ্য করো, যে নম্বরগুলো যে পায় তারা দেখবে খুব বেশি নম্বর পায় বা খুব কম নম্বর পায় এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব কম। অর্থাৎ উচ্চ মেধা বা নিম্ন মেধার, কম মেধার শিক্ষার্থীর সংখ্যা কিন্তু পরিমাণে কম থাকে, সে তুলনায় মধ্য মেধার শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে। এমন হয়তো হয় যে 40 জন শিক্ষার্থীর মধ্যে 100 নম্বরের পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী হয়তো 70 থেকে 80-র মধ্যে নম্বর পেয়েছে। আবার এমন হতে পারে শিক্ষার্থীদের বেশিরভাগই 30 থেকে 35-এর মধ্যে নম্বর পেয়েছে বা 30 থেকে 40-এর মধ্যে নম্বর পেয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো 55 থেকে 60-এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী নম্বর পেয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের নম্বরগুলোকে যদি তোমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে মাঝামাঝি ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীর নম্বর থাকে সেগুলির সংখ্যাই কিন্তু দেখা যায় বেশি হয়। আবার তোমরা যদি শিক্ষার্থীদের উচ্চতার তথ্য নাও তাহলে দেখবে খুব বেশি লম্বা শিক্ষার্থীর সংখ্যা বা কম উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কম থাকে। মাঝামাঝি উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি থাকে। আবার আয়ের ক্ষেত্রে, মানুষের যে আয়ের ক্ষেত্রে তোমরা যদি এরকম পরিসংখ্যা বিভাজন খেয়াল করো তাহলে দেখবে যে মধ্যবিত্তের সংখ্যা বেশি থাকে। এইরকম অধিকাংশ পরিসংখ্যা বিভাজনে দেখা যায় যে মাঝামাঝি সংখ্যাগুলির, অর্থাৎ যেগুলো কেন্দ্রীয় মান বলা হচ্ছে যে 40 জনের মধ্যে যে মাঝামাঝির যে সংখ্যা, এমনটি হতে পারে যে 18, 19, 20, 21, 22, 23 এই সমস্ত সংখ্যাগুলির কাছাকাছি থাকার কিন্তু যে ওই সমস্ত 18 নম্বর, 19 নম্বর বা 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর এই সমস্ত জায়গায় যে সংখ্যাগুলোর যে মান আছে, শিক্ষার্থীদের মান আছে, সেই সমস্ত মানের কাছাকাছি 18 নম্বর পজিশন বলতে কিন্তু আমরা 18 নম্বর বলিনি। আর একজন শিক্ষার্থী যদি ক্রমানুসারে যদি সাজাও, 40 জন শিক্ষার্থী, তাদের যে নম্বর অনুযায়ী তোমরা যদি ক্রমানুসারে সাজাও তাহলে এই তখন 17, 18, 19, 20 বা 21 নম্বর এই সমস্ত পজিশনের যে শিক্ষার্থীগুলো তাদের নম্বরগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে। এমনটি হতে পারে যে 80-র কাছাকাছি বেশিরভাগ শিক্ষার্থী পেয়েছে। অর্থাৎ যে বেশিরভাগ শিক্ষার্থীর নম্বরগুলো কি এই একটি কেন্দ্রীয় মান বা মধ্য মানের কাছাকাছি থাকে। এই যে পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে যে রাশিতত্ত্বগুলির কোনো একটি কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকার যে প্রবণতা, টেন্ডেন্সি, তাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যগামিতা। এবং যে সমস্ত সংখ্যার সাহায্যে, যে নির্দিষ্ট সংখ্যার সাহায্যে
এই সংখ্যার কাছাকাছি এই যে মানগুলো থাকার একটা প্রবণতা বা ঝোঁক দেখা যায়, সেই সংখ্যাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। এখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বা মধ্যগামিতার মাপকগুলো 3 রকমের হয়। একটা হলো মিন বা মধ্য, একটি হলো মিডিয়ান মধ্যমা, আরেকটি হলো মোট, তাকে আমরা সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক বলি। এখন এই মিন 3 রকমের হয়। এক এরিথমেটিক মিন এম, যাকে যৌগিক গড় বলে। 2 নম্বর জিওমেট্রিক মিন জিএম, যাকে গুণোত্তর গড় বলে। আর একটা হলো হারমোনিক মিন বা এইচএম, যাকে বিবর্ত যৌগিক গড় বলে। একটি আদর্শ যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে যে সমস্ত গুণ থাকার দরকার, এই যে এরিথমেটিক মিন বা যৌগিক গড়ের মধ্যে কিন্তু সেই গুণগুলির অধিকাংশই থাকে। অর্থাৎ এই যৌগিক গড় সেই গুণগুলি প্রায় বেশিরভাগগুলোই মেনে চলে। সেই কারণে একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে বেশিরভাগ সময় আমরা এই গড়কে ব্যবহার করি। এই গড় বলতে যৌগিক গড়কেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ সেই কারণে এই গড় বললে, মিন বললে বা মধ্যক বললে আমরা সাধারণত এই গড়কেই বুঝি। এখন আমরা যে গড় বললে এই অধ্যায়ে আমরা এই যৌগিক গড়কেই আমরা বুঝব। এখন আমরা যে বিভিন্ন পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে এই যে যৌগিক গড়গুলি কিভাবে নির্ণয় করতে হয় সেগুলি আমরা জানব। এখন আমরা জানব যে এরিথমেটিক মিন বা যৌগিক গড় কি। এক্স চল n সংখ্যক মান x1 x2 x3 এইরকমভাবে xn মান n সংখ্যক মানের যদি যৌগিক গড় x বার হয়, তাহলে আমরা লিখব x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে প্লাস xn বাই n। অর্থাৎ কোনো একটি চলের যে সমস্ত মানগুলো নেয়, x চলের nটি মান আছে, x1 x2 x3 আপ টু xn। পর্যবেক্ষণগুলির মানের সংখ্যা যে মানগুলো নেয় তাদের সমষ্টি বাই পর্যবেক্ষণের সংখ্যা করলে আমরা কিন্তু ওই যে তথ্যের গড় পেয়ে যাব। এই যে গড়টাকে আমরা কিভাবে লিখব না, এই x1 x2 x3 আপ টু xn এই n সংখ্যক মানের যে গড়কে আমরা সংক্ষেপে যদি লিখি, তাহলে আমরা এটাকে এইভাবে কিন্তু সংক্ষেপে লিখতে পারছি, একটা নতুন একটা এই চিহ্নের সাহায্যে। এক্ষেত্রে i এর মান কত, i হলো 1 আর শেষে কত আছে n আছে, i 1 থেকে n। এই xi 1 থেকে n বলতে আমরা কি বুঝি, সামেশন। এটাকে এইটি হলো এই যে চিহ্নটি, এটি হলো একটি গ্রিক লেটার, এটাকে আমরা বলি ক্যাপিটাল সিগমা, একে বলা হয় এটি হলো ক্যাপিটাল সিগমা। এর অর্থ সামেশন, এর অর্থ এটা সামেশন বোঝায়। এখন এখানে এই যে ক্যাপিটাল সিগমা i1 থেকে n xi বলতে আমরা বুঝি যে i এর মান প্রথম 1 দেওয়া হবে, x1 লিখবো, i এর মান 2 লেখা হবে, তাহলে x2 লিখবো, i এর মান 3 লেখা হবে, x3 লিখবো। এইভাবে আমরা শেষে i এর মান n বসাবো, xn পেয়ে যাব, তাদের যোগ করব, আর নিচে n ছিল আমরা nটা লিখে দেবো। তাহলে এই হলো আমাদের ক্যাপিটাল সিগমার কিন্তু ব্যবহার। আমরা আরেকটু জেনে নেব যে ক্যাপিটাল সিগমা xi i1 থেকে 10 এর অর্থ কি, এর অর্থ হলো এই সামেশন অর্থ যোগ বোঝায়। তাহলে x এর মান 1 বসাবো, x1 x2 বসাবো, এইভাবে আমরা কত পর্যন্ত বসাবো, x এর মান 10 পর্যন্ত বসাবো। এদের আমরা যোগ বোঝাবো এই সামেশন চিহ্নের সাহায্যে। এখন আরো একটা সামেশন চিহ্ন, মনে করা 10 ইন্টু i 1 থেকে 10, এটার অর্থ কি না, এটার অর্থ হলো এই যে 10 i এর মান কত, প্রথমে বসাবো 1, i এর মান প্রথমে, তারপরে কত বসাবো, i এর মান 2, i এর পরের মান কত, i এর মান হলো 3, তারপরে কত, শেষে হলো i এর মান, শেষে কত বসাবো, 1 থেকে আমরা 10 পর্যন্ত মানগুলো বসিয়ে দেব। এখান থেকে যদি আমরা
10 কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি থাকলো, 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, আপ টু আমরা পাবো 10 পর্যন্ত মানগুলো পেয়ে যাব। সমান কত, 10 ইন্টু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে দিলে আমরা পাবো 55। অর্থাৎ আমাদের যে মানটা হবে সেটা হলো 555, এই যে 550, এই হলো একটি সামেশন চিহ্নের প্রয়োগ। এখন আমরা কতকগুলি অঙ্কের প্রয়োগের সাহায্যে আমরা দেখে নেব এই যৌগিক গড়গুলো কিভাবে নির্ণয় করা হয় আর এই সামেশন চিহ্নের যে প্রয়োগ। এখন আমরা প্রথম প্রয়োগ দেখব, সামেশন i1 to 20 xi মাইনাস 4 ইকুয়াল টু 10 হলে এক্স বারের মান কত। এখন এই যে সামেশন xi i1 to 20 এর অর্থ কি না, এর অর্থ যে আয়ের মান আমরা প্রথম কত বসাবো, আয়ের মান বসাবো আমরা 1 বসাবো। 1 যদি বসাই বাম দিকটা কত পাবো, x1 মাইনাস 4। এরপরে আমরা কত বসাবো, আয়ের মান 2 বসাবো, x2 মাইনাস 4। এরপরে আমরা আয়ের মান 3 বসাবো, তাহলে x3 মাইনাস 4। আমরা কত পর্যন্ত বসাবো, আয় 1 থেকে শেষ পর্যন্ত, শেষে থাকবে কত, 20। তাহলে x20 মাইনাস 4 ইকুয়াল টু রাইট সাইডে আছে 10। এখান থেকে আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই আমরা যা পাবো, x1 x2 আপ টু x20। এখানে কটা পর্যবেক্ষণ, 20টা পর্যবেক্ষণ আছে, মাইনাস 4 কটা আছে, তাহলে 20টা আছে, ইকুয়াল টু 10। বা আমরা পাচ্ছি x1 x2 আপ টু x20, 20টা পর্যবেক্ষণ। আমরা একে যদি 20 দিয়ে ভাগ করি আমরা তাহলে পেয়ে যাব গড় বা এভারেজ পেয়ে যাব, ইকুয়াল টু 10 প্লাস 4 ইন্টু 20/20। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো, আমরা এখান থেকে যা পাচ্ছি তা হলো যে এটা হলো x বার ইকুয়াল টু কত, 10 প্লাস 80/20 ইকুয়াল টু 90/20 ইকুয়াল টু যা আসছে 4.5। এই হলো আমাদের এক্ষেত্রে যৌগিক গড়। এভাবে আমরা কিন্তু যৌগিক গড় নির্ণয় করতে পারি। কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করতে হবে সামেশন xi i1 থেকে n xi মাইনাস x বার ইকুয়াল টু 0, যেখানে x বার হলো x1 x2 x3 আপ টু xn এর যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, xi মাইনাস x বার, এটা আমাদের আছে লেফট হ্যান্ড সাইডে। কত থেকে আছে, i হলো 1 টু n পর্যন্ত। এটির অর্থ কি না, x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার প্লাস এরকমভাবে আমরা কত পর্যন্ত লিখব, xn মাইনাস x বার। i কত, 1 থেকে n, তাহলে 1 শুরু করেছি আর শেষটা লিখব n, xn। এখন আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে পাবো x1 প্লাস x2 প্লাস xn। অর্থাৎ n সংখ্যক অবজারভেশন বা পর্যবেক্ষণ আছে, তাহলে x বার সংখ্যায় কতগুলো আছে না, x বারও আছে nটি আছে, পর্যবেক্ষণের সংখ্যা হলো n, তাহলে n সংখ্যক x বার আছে। এখন এটাকে আমরা কীরকম লিখতে পারি, x1 x2 আপ টু xn, এটিকে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে একটা n থাকবে, n একটা গুণ করতে হবে, এটা আসছে, এটা দাঁড়ালো যেটা মাইনাস n x বার মাইনাস n x বার ইকুয়াল টু n, আর এটাই হলো সেই x বার মাইনাস n x বার ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে পেরেছি। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। আমরা দেখব কোশ্চেন নাম্বার, এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। এখানে আছে সামেশন xi মাইনাস 3 ইকুয়াল টু 0 আর xi প্লাস 3 সামেশন ইকুয়াল টু 66 হলে x বার এবং
এন এর মান নির্ণয় করো, এই হলো আমাদের প্রশ্ন। প্রথম কি দেয়া আছে না, প্রথম দেয়া আছে xi মাইনাস 3 সামেশন ইকুয়াল টু 0। আমরা এইটা কি একটু এক্সপ্লানেশন আমরা একটু দেখে নেব। বাদবাকি নোট এটা আসছে xn মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটি আমাদের দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে থাকবে x1 x2 আপ টু xn। কটা 3 আছে, n সংখ্যক আছে, और x1 x2 আপ টু xn ইকুয়াল টু 3n। বা আমরা এখান থেকে কিন্তু x1 x2 এইভাবে xn এটাকে যদি n দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা কিন্তু গড়টা পেয়ে গেলাম। x বার কত, x বার হলো 3, এটি আমাদের কিন্তু একটি রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের আছে xi প্লাস 3 i1 থেকে n ইকুয়াল টু 66। আমরা এইটা একটু আবার এইটা ইকুয়াল টু 66, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি x1 প্লাস 3 x2 প্লাস 3, এইভাবে আমরা কত লিখব xn প্লাস 3 ইকুয়াল টু 66। এটিকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে x1 ব্র্যাকেটটা তুলে দিলে এটা পাচ্ছি প্লাস 3n ইকুয়াল টু 66। বা দেখো এইটা আমরা n দিয়ে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn বাই n প্লাস 3n ইকুয়াল টু 66, বা n ইন্টু x বার প্লাস 3n ইকুয়াল টু 66। এখন x বারের মান আমরা 3 পেয়েছি, তাহলে 3n প্লাস 3n ইকুয়াল টু 66। এখান থেকে আমরা পাচ্ছি 6n ইকুয়াল টু 66 বা n ইকুয়াল টু 11। এই আমরা রেজাল্ট পেয়ে গেলাম। লাস্ট লাইনে তোমরা অ্যান্সারটা লিখে দেবে x বার ইকুয়াল টু 3 অ্যান্ড n ইকুয়াল টু 11। আমরা দেখব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যৌগিক গড় নির্ণয় করো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যৌগিক গড় যদি x বার হয় তাহলে x বার ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে আপ টু 10। সংখ্যা কটা আছে, 10টা, আমরা 10 দিয়ে ভাগ করে দেব, দিলে আমরা পাবো 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যাগুলো যোগফল হলো 55। একে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 5.5 পাবো যৌগিক গড়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যৌগিক গড় নির্ণয় করো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির প্রথম যে মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, এরপরে আছে 7। 1 থেকে 10-এর মধ্যে এই 4টি মৌলিক সংখ্যা আছে, তাদের যৌগিক গড় নির্ণয় করতে গেলে আমরা কি করব না, এই মানগুলো পর্যবেক্ষণের মানগুলো যোগ করব, দিয়ে 4 দিয়ে এখানে ভাগ করে দেব, যেটা আমাদের রেজাল্ট দাঁড়াবে এটা 17/4। 17/4 ইকুয়াল টু কত, 4.25। এই হলো আমাদের রেজাল্ট। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে x1 থেকে xn এই যে রাশি তত্ত্বের যৌগিক গড় x বার হলে 4x1 4x2 4x3 4xn রাশি তত্ত্বের যৌগিক গড় কত। আমাদের প্রদত্ত x বার কত, x1 x2 আপ টু এটাকে xn পর্যন্ত সাম বাই n। এটাকে আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, আমরা যদি নোটেশন ব্যবহার করি 1/n সামেশন xi, এই নোটেশনটা আমরা ব্যবহার করতে পারি i1 to n। এখন এই যে 4x1 4x2 এদের আপ টু 4xn এই যে সংখ্যাগুলির যৌগিক গড় যদি y বার হয় তাহলে আমরা লিখব 4x1 4x2 4xn এই সংখ্যাগুলির যৌগিক গড় যদি y বার হয় তাহলে আমরা লিখব y বার ইকুয়াল টু কি করব না, এই সংখ্যাগুলো যোগ করব, আর কটা সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, আমরা n দিয়ে ভাগ করে দেব,
এক্ষেত্রে আমরা প্রত্যেকটি সংখ্যা থেকে যদি লবে 4 যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে কিন্তু থাকছে এইটা বাই n, এটা ইকুয়াল টু 4 ইন্টু, দেখো এটি হলো কিন্তু x বার, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে y বার ইকুয়াল টু 4x বার। এক্ষেত্রে দেখলাম কি না, x1 থেকে xn পর্যন্ত রাশি তত্ত্বের গড় যদি x বার হয়, প্রত্যেকটি সংখ্যাকে 4 দিয়ে গুণ করে দিলে তার গড় কত হবে না, এই রাশি তত্ত্বের যা গড় ছিল তার ঠিক 4 গুণ হয়ে যাবে। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। এখানে বলা হয়েছে x1 x2 x3 আপ টু xn এই রাশি তত্ত্বের গড় 20, যৌগিক গড় 20 হলে x1 প্লাস 4 x2 প্লাস 8 x3 প্লাস 12 আপ টু x10 প্লাস 40 এই রাশি তত্ত্বের যৌগিক গড় কত বা গড় কত, সিম্পল গড় বললেও একই জিনিস বোঝায়। কি দেয়া আছে না, প্রদত্ত x বারটা কত না, x বার হলো x1 x2 আপ টু x10 বাই 10, এটি হলো x বার কত না, রাশি তত্ত্বের গড় দেওয়া আছে 20, তাহলে x বার হলো 20, তাহলে আমরা পেলাম x1 প্লাস x2 প্লাস x10 বাই 10 ইকুয়াল টু 20, এটি আমাদের দেয়া আছে। বা এটাকে আমরা এরকমও লিখতে পারি x1 x2 আপ টু x10 ইকুয়াল টু 200, দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন আমাদের চাই কি না, x1 প্লাস 4 x2 প্লাস 8 x3 প্লাস 12 এইরকমভাবে x10 প্লাস 40 এই সংখ্যাগুলির যৌগিক গড় আমরা নির্ণয় করতে চাই। কি করব না, আমরা এদেরকে কতগুলো সংখ্যা আছে, এখানেও দেখো 10টা সংখ্যা আছে, আমরা 10 দিয়ে ভাগ করে দেবো। এদের যৌগিক গড় যদি x বা y বার হয়, তাহলে y বার ইকুয়াল টু 80 হবে। এখন এখান থেকে আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দিই, আমরা যেটা পাবো x1 x2 আপ টু এখানে আমরা x10 পর্যন্ত পাবো, প্লাস 4 8 12 আপ টু আমরা পাবো 40 পর্যন্ত। আর শেষে কত আছে, এখানে আছে 10 দিয়ে আমরা ভাগ করব, 10 দিয়ে ভাগ করে দেব। এখন x1 থেকে x10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত হবে, এগুলো যোগ করলে দাঁড়াবে, এটা হবে 200, প্লাস এখান থেকে 4 থেকে আমরা আবার যদি 4 কমন নিয়ে নিই, এক্ষেত্রে আমরা যেগুলো পাবো সেগুলো হলো এইরকম। তাহলে y বার যেটা পাচ্ছি আমরা, y বার ইকুয়াল টু x1 থেকে x10 পর্যন্ত যোগ করলে আমরা পেলাম 200, প্লাস এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই, আমরা পড়ে থাকছে কত 1 2 3, এরকমভাবে আমরা 10 পর্যন্ত লিখতে পারলাম, তার চেয়ে 10 দিয়ে আমরা ভাগ করে দেব, ইকুয়াল টু কত 200 প্লাস 4, আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হয় 55 হবে, আর একে 10 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে রেজাল্টটা কত হবে 200 প্লাস এটা দেখো 4 55 220, তাকে আমরা 10 দিয়ে ভাগ করে দেব, দিলে হবে 420, 10 দিয়ে যখন ভাগ করব আমরা পেয়ে যাব গড়টি হলো 42। এই হলো আমার কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 8। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে x1 x2 x3 xn এর গড় হলো x বার, যৌগিক গড় বলি, তাহলে a টু দি পাওয়ার n x1 a টু দি পাওয়ার n x2 a টু দি পাওয়ার n x3 আপ টু a টু দি পাওয়ার n xn এর যৌগিক গড় কত। তাহলে আমাদের কি দেয়া আছে না, দেয়া আছে x বার হলো x1 x2 আপ টু xn বাই n, এই হলো আমাদের x বার। এখন এই যে সংখ্যাগুলো আছে
এ টু দি পাওয়ার এন x1, এ টু দি পাওয়ার এন x2, এইভাবে আমরা লিখছি এ টু দি পাওয়ার এন xn। এই যে সংখ্যাগুলির যৌগিক গড় যদি y বার হয় তাহলে y বার ইকাল টু কী হবে, এদের সাম করব, সাম করে এই কটা আছে এখানে সংখ্যা কটা আছে, সংখ্যা হলো এনটি আছে, তাহলে আমরা এন দিয়ে ভাগ করে দেব। এক্ষেত্রে প্রত্যেকটি দেখো সংখ্যার সঙ্গে প্রত্যেকটা পদের সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করা আছে, এ টু দি পাওয়ার এন কমন নিয়ে নিলে x1 x2 আপ টু xn বাই এন এই পেয়ে যাব ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এক্স বার, অর্থাৎ y বার ইকুয়াল টু হলো এ টু দি পাওয়ার এন এক্স বার। এই যে দেখেছিলাম x1 x2 xn এদের যৌগিক গড় যদি x বার হয়, প্রত্যেকটা সংখ্যাকে আমরা এ টু দি পাওয়ার এন দিয়ে গুণ করে দিলেও কিন্তু দেখো যৌগিক গড়টা এ টু দি পাওয়ার এন এই এক্স বারের সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করে আমরা কিন্তু পেয়ে যাব। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 40, পরে দেখা গেল একজন শিক্ষার্থীর নম্বর 53 জায়গায় 83 লেখা হয়েছিল। 53 পেয়েছে, ভুল করে 83 লেখা হয়ে গেছে। শিক্ষার্থীদের প্রকৃত গড় কত? 100 জন শিক্ষার্থীর গড় নম্বর কত? গড় নম্বর 40। একটা আমরা যে নাম্বার লিখেছি সেটা ভুল অবস্থায়, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মোট নম্বর একটি ভুল থাকা অবস্থায় কত না, গড় যদি 40 হয় তাহলে 100 জনের নম্বর কত? 100 ইন্টু 40। এখন কি হয়েছিল না, লেখা উচিত ছিল তাহলে মোট নম্বর কত ছিল? মোট নম্বর ছিল 100 ইন্টু 40, এটা ছিল মোট নম্বর। কি করা উচিত ছিল না, 53 লেখা উচিত ছিল, আমরা লিখে ফেলেছি 83। তাহলে এখানে 83 বেশি লেখা হয়েছে, লেখার কথা ছিল কত? 53। তাহলে প্রকৃত গড় আমরা বের করতে গেলে কি করব না, এই যে সমষ্টি করব, সমষ্টিকে আমরা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করব। মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 100 ইকুয়াল টু কত? এটা 4000, 4000 মাইনাস এক্ষেত্রে কত আসছে? 30 আসছে বাই 100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 3970 বাই 100 ইকুয়াল টু 39.7। এই হবে শিক্ষার্থীদের নম্বরের প্রকৃত গড়। আমরা এখন দেখব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। প্রথম n-1 সংখ্যক সংখ্যার যৌগিক গড় y বার হলে শ্রেণীটির nতম পদ নির্ণয় করো। আমরা ধরে নিলাম যে শ্রেণীটি এরকম x1 x2 আপ টু xn। এই যে শ্রেণী এরকম একটা শ্রেণী, তার প্রথম n সংখ্যক পদ
এর গড় কিভাবে আমরা নির্ণয় করি? আমরা n দিয়ে ভাগ করে দিলেই আমরা গড়টি পেয়ে যাবে, সেটা হলো এখানে দেওয়া আছে x বার। এক্ষেত্রে আমরা এই যে সংখ্যাগুলোকে যদি লিখি তাহলে xn এর আগের সংখ্যাটা কত হবে? xn-1। আমরা এই যে সমষ্টিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে এটা n হলো, এই হলো আমাদের x বার। তাহলে n x বার ইকুয়াল টু কত? x1 প্লাস x2 আপ টু xn-1 প্লাস xn। এইটিকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হলো n-1 x1 x2 আপ টু xn-1। এটাকে যদি আমরা n-1 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব y বার ইকুয়াল টু n-1 y বার প্লাস xn। এটা হলো n x বার। তাহলে আমরা পাবো xn ইকুয়াল টু n x বার মাইনাস n-1 y বার। এই হবে আমাদের শ্রেণীটির n-তম পদ। এই হবে n-তম পদ। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 11। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 11। 20টি সংখ্যার মধ্যে প্রথম 14টি সংখ্যার গড় 30। 20টি সংখ্যা, তার প্রথম 14টি সংখ্যার গড় 30 আর বাকি 6টি সংখ্যার গড় হলো 35। 20টি সংখ্যার গড় কত? মোট সংখ্যা কটা? সংখ্যা হলো 20টি। তাদের মধ্যে 14টি সংখ্যার গড় 30 আর 6টি সংখ্যার গড় 35। তাহলে 30 গড় হবে এমন সংখ্যা কত? এমন সংখ্যা 14টি আর 35 গড় এমন সংখ্যা আছে 6টি। অর্থাৎ 30 সংখ্যাটির পরিসংখ্যা এখন বলবো 14 আর 35-এর পরিসংখ্যা হলো 6। এই 14 এবং 6কে এই 30 এবং 35-এর যথাক্রমে আমরা ভার বলে থাকি, পরিসংখ্যা বা ভার। অর্থাৎ আমরা এখন করব কি না, ভারযুক্ত পরিসংখ্যা যে আছে এই ভারের যুক্ত সংখ্যার গড় আমরা নির্ণয় করব। তাহলে কি হলো না, 14টি সংখ্যার গড় হলো 30। তাহলে 14টি সংখ্যার সমষ্টি কত? 14 × 30। আর 35টি সংখ্যা কি আছে? 6টি সংখ্যার গড় 35। 6টি সংখ্যার ওই যে বাকি 6টি সংখ্যার সমষ্টি কত? 35 × 6। অর্থাৎ 20টি সংখ্যার যোগফল। 20টি সংখ্যার যোগফল অর্থাৎ 20টি সংখ্যার গড় আমরা নির্ণয় করব, 20 দিয়ে ভাগ করে দেব, দিলেই আমরা পেয়ে যাব 20টি সংখ্যার গড় আমরা পেয়ে যাব। এটা 420 আর এটা হবে 5 × 30 হাতে 3 3 18 210 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু কত? ইকুয়াল টু দেখো 0.36/2। তাহলে 63/2 অর্থাৎ 31.5। এই হবে 20টি সংখ্যার গড়। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 11-এর অ্যান্সার। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 12। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 12। সেখানে দেয়া আছে ui equal to xi minus 25/10, fi ui equal to 20, summation fi equal to 100। summation fi অর্থাৎ f1 যোগ f2 যোগ f3 ডট ডট করে যোগ করলে আমরা fn পর্যন্ত যোগ করলে 100 পাচ্ছি। অর্থাৎ মোট পরিসংখ্যা এখানে 100। মোট পরিসংখ্যা হলো 100। কি দেয়া আছে আমাদের? ui কত? ui হলো xi minus 25/10। এই হলো আমাদের ui। এখন ui ইন্টু fi কত হবে? ui fi হলো এইরকম যে fi xi minus 25/10 এই হলো আমাদের fi দিয়ে আমরা যদি গুণ করি, আমরা যদি সামেশন নিই অর্থাৎ এই u1 f1 u2 f2 ui fi
এক্ষেত্রে আমরা যদি সামেশান নিই তাহলে দাঁড়াচ্ছে কত, এফ আই এক্স আই মাইনাস 25 এফ আই বাই 10 অর্থাৎ বাই 10 ইকুয়াল টু 1/10 সামেশান এফ আই এক্স আই মাইনাস 25 বাই 10 সামেশান এফ আই। এই এখন সামেশান ইউআই এফ আই এইটা দাঁড়ালো। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে সামেশান এফ আই দিয়ে ভাগ করে দিই কীরকম দাঁড়ায়, যে ইউআই এফ আই বাই সামেশান এফ আই ইকুয়াল টু 1/10 সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই মাইনাস 25/10। এই হলো আমাদের, এক্ষেত্রে লাস্ট লাইন আমরা যেটা পেয়ে যাচ্ছি এটাকে বলা হয় ইউ বার। ইউ বারটা কি না, ইউ বার হলো আমাদের ইউ বার। এখানে কত দেওয়া আছে, সামেশান এফ আই ইউ এর মান কত আছে 20 আর সামেশান এফ আই হলো 100 ইকুয়াল টু 1/10, এটা হলো এক্স বার মাইনাস এটা হলো 2.5, এই হচ্ছে আমার মান দেওয়া আছে। এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এক্স বার ইকুয়াল টু 27। এই হলো আমাদের যে x1 থেকে xn পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের যৌগিক গড় দেয়া আছে এক্স বার। এক্স বারটা কত, এক্স বার দেয়া আছে x1 x2 এইভাবে xn পর্যন্ত বাই n, এদের যৌগিক গড়। আমরা এটিকে যদি সিগমা নোটেশনের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা এটা এরকম লিখতে পারবো 1/n সামেশান এক্স আই, আই কত, আই হলো 1 to n। এখন কি চাই না x1 মাইনাস এ বাই এইচ, x2 মাইনাস এ বাই এইচ, এইরকমভাবে xn মাইনাস এ বাই এইচ, এই যে সংখ্যাগুলির যৌগিক গড় আমরা নির্ণয় করতে চাই। মোট কটা সংখ্যা আছে, n সংখ্যক। তাহলে তাদের যৌগিক গড় নির্ণয় করার জন্য কি করতে হবে না তাদের সমষ্টি করতে হবে, সাম করে আমরা n দিয়ে ভাগ করব। তাহলে এই হবে আমাদের এই সংখ্যাগুলির যৌগিক গড়। যৌগিক গড়টি যদি y বার হয় তাহলে আমরা লিখলাম y বার ইকুয়াল টু দিস। এখন এটি আমরা এভাবে লিখতে পারবো 1/n 1/h, সেটাও আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের ব্র্যাকেটে থাকলো আপ টু xn, আর এ কটা আছে, n সংখ্যক আছে, n সংখ্যক, তাহলে n a আমরা লিখলাম। এরপর আমরা লিখলাম 1/h, এই 1/n ভিতরে আমরা যদি গুণ করে দিই তাহলে কত আসছে, xn বাই n মাইনাস a। আমরা এটাকে লিখি 1/h, এটা হলো x বার মাইনাস a। এইটি হলো আমাদের এই যে সংখ্যা এগুলির যৌগিক গড়। খেয়াল করে দেখো যৌগিক গড় কিভাবে আমরা নির্ণয় করলাম। এখন x1 মাইনাস এ বাই এইচ, তারপরের সংখ্যা x2 মাইনাস এ বাই এইচ, অর্থাৎ আমরা যদি xi মাইনাস এ বাই এইচ এটাকে যদি আমরা yi বলি i1 to n, তাহলে খেয়াল করে দেখো y বার কত, x বার মাইনাস এ বাই এইচ, x বার মাইনাস এ বাই এইচ হবে y বারের মান। এখন কোশ্চেন নাম্বার 14, 6 8 12 x 5y এই রাশি তত্ত্বের যৌগিক গড় হলো 7। তাহলে ক্ষেত্রে দেয়া আছে 6 8 12 x 5 y 9 z, এই যে রাশি তত্ত্ব কটা সংখ্যা আছে, সংখ্যা আছে 8টি। এদের যৌগিক গড় কত দেওয়া আছে, যৌগিক গড় 7। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই প্লাস জেড,
আর হচ্ছে 14, 12 26, 26 35 40 इक्वल टू 56 और x प्लस y प्लस z इक्वल टू 16 এটি হলো ইকুয়েশন নাম্বার 1। আর দেওয়া আছে 9 প্লাস 3 প্লাস 5 প্লাস 0 প্লাস x প্লাস y প্লাস 7 প্লাস 4 এদের গড় দেওয়া আছে কত? এদের গড় দেওয়া আছে 5। এখানে সংখ্যা কটি আছে? 8টি। যেটা পাচ্ছি z ইকুয়াল টু 4। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 14 এর কমপ্লিট অ্যান্সার। আমরা এখন দেখে নিই কোশ্চেন নাম্বার 15। n সংখ্যক সংখ্যা যৌগিক গড় দেওয়া আছে x1 বার। প্রথমটি 1, দ্বিতীয়টি 2, তৃতীয়টি 3 ইত্যাদি ক্রমে প্রত্যেকটি বর্ধিত করা হলো। নতুন গড় কত? n সংখ্যক সংখ্যা মনে করি প্রথমটি হলো a1, দ্বিতীয়টি হলো a2, তৃতীয়টি a3, এইরকমভাবে আমাদের n সংখ্যক সংখ্যা an পর্যন্ত আছে। কি দেওয়া আছে না এদের গড় দেওয়া আছে x1 বার। তাহলে এদের গড় নির্ণয় করলাম। গড় হলো x1 বার, এটি হলো এই। এরপরে কি হয়েছে না প্রথম সংখ্যাটি যেটা ছিল, প্রথম হচ্ছে a1, তাকে 1 বাড়ানো হয়েছে। পরের যে সংখ্যা a2 তাকে 2 বাড়ানো হলো। তারপরের যে সংখ্যা a3 তাকে 3 বাড়ানো হয়েছে। এইভাবে শেষ যে সংখ্যা ছিল an তাকে n বাড়ানো হয়েছে। এই যে নতুন গড় কত? নতুন গড় যদি y বার হয় তাহলে নতুন গড় আমরা এগুলো যোগ করব। কটা সংখ্যা আছে? n সংখ্যক সংখ্যা আছে, n দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা নতুন গড় পেয়ে যাব। ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই সংখ্যাগুলো পাবো a1, a2, a3, এইভাবে আমরা যেটা পাচ্ছি an পর্যন্ত যোগ প্লাস 1 2 3 আপ টু n পর্যন্ত সাম বাই n ইকুয়াল টু a1 a2 এইভাবে an বাই n, এটা একটা পার্ট থাকলো। আর এই 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলি সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এখানে একটা নিচে n থাকলো। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো এই যে নতুন সংখ্যাগুলির যৌগিক গড় ইকুয়াল টু এটা কত? এটা হলো x1 বার, এটা হলো x1 বার প্লাস এখান থেকে যেটা দাঁড়াচ্ছে n প্লাস 1 বাই 2। এটি হবে নতুন যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে তার গড়। এটি আমাদের কোশ্চেন নাম্বার 15 এর কমপ্লিট। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 16। একটি তথ্য দেয়া আছে, সেই তথ্যের গড় বলা আছে 15, তাহলে p এর মান কত? এখন এখানে দেখতে পাচ্ছি এই যে 5, এই সংখ্যাটি কবার আছে? 10 বার আছে। অর্থাৎ 5 সংখ্যাটির যে পরিসংখ্যা হলো 10। 5 10 বার আছে, এই 10 p বার আছে, 15 6 বার, 20 10 বার আছে। এই যে 5 5-এর এই যে জন্য এই যে 10 সংখ্যাটি বলা হয়, 10কে বলে 5-এর ভার। এই 10-এর ভার হলো p, 15-এর ভার হলো 6, 20-এর ভার হলো 10, 25-এর ভার হলো 5। অর্থাৎ আমাদের এখন ভারযুক্ত গড় নির্ণয় করতে হবে এই পরিসংখ্যা বিভাজন থেকে। এখন কত? আমাদের নিয়মটা কি না, নিয়ম হলো আমরা করব সামটা করব। সাম হচ্ছে fi, সামেশন fi xi, অর্থাৎ fi পরিসংখ্যার সঙ্গে xi যদি গুণ করে দিই তাহলে 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু p প্লাস 15 ইন্টু 6 প্লাস 20 ইন্টু 10 প্লাস 25 ইন্টু 5, এইটা আমরা পেয়ে যাব সাম। তাহলে 50 প্লাস 10p প্লাস 90 প্লাস 200 প্লাস 2 120 1 2
5 এইটা পাবো আমরা। এক্ষেত্রে যেটা পাচ্ছি এটা হলো 125, 50, 175, 175 তাহলে 375, 375 আর 90 যোগ করলে হলো 445 প্লাস 10p। এই হলো সামেশন fi xi। আর সামেশন fi কত, অর্থাৎ পরিসংখ্যাগুলির সমষ্টি কত? পরিসংখ্যাগুলির সমষ্টি হলো 10 প্লাস পি 6, 10 প্লাস পি 5 ইকুয়াল টু 5 আর 6 11, 10 10 20, তাহলে কত দাঁড়ালো? এক্ষেত্রে আমাদের 10 প্লাস পি প্লাস 6 প্লাস 10 প্লাস 5 এই হলো আমাদের পরিসংখ্যা। তাহলে এটা দাঁড়ালো 5 আর 6 11, 10 10 20, 31 প্লাস পি, এইটাই হবে আমাদের মোট পরিসংখ্যা। আর এটি হলো কি না, এই যে সংখ্যাগুলির সমষ্টি। তাহলে কত আমাদের ভারযুক্ত যৌগিক গড় কত না, যৌগিক গড় হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi ইকুয়াল টু কত, 445 প্লাস 10p বাই 31 প্লাস পি। আমাদের দেয়া আছে কত, ভারযুক্ত গড় কত, 15। এ হলো যৌগিক গড়, এটি হলো 15। তাহলে আমরা লিখবো শর্তানুসারে 445 প্লাস 10p বাই 31 প্লাস পি ইকুয়াল টু 15। এখান থেকে তোমরা পি এর মান নির্ণয় করবে, পি এর মান পেয়ে যাবে 8। এই হবে আমাদের কোশ্চেন নাম্বার 16 এর কমপ্লিট অ্যান্সার।